আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো উদ্দীপকটাতে। সাদিয়া অনার্স ফাইনাল পরীক্ষার জন্য হাতে লিখে হ্যান্ড নোট তৈরি করছে। কত ভালো বাচ্চা। তার মা তাকে রান্নার বিষয়ে খেয়াল রাখতে বললেন। মানে সে পড়তেছে, পাশে মা কিচেনে কাজ করতেছে। এখন মা অন্য কোনো কাজে যাওয়ার আগে আমাদেরকে বলে না যে চুলায় রান্না চাপাই দিছি, একটু দেখিস যাতে পুড়ে না যায়। এরকম একটা অবস্থা। সে রান্নাঘরে কোনো কিছুর শব্দ পেয়ে দ্রুত প্রবেশ করে। হয়তো ভাত রান্না করতেছিল, ভাত ওই যে যখন আমরা বয়েল করতে থাকি তখন ঢাকনাটা বুদবুদের কারণে মাঝে মাঝে পড়ে যায় না, এরকম কোনো একটা শব্দ শুনছে। যে কোনো শব্দ হইতেই পারে, অথবা বিড়াল আসছে মাছ চুরি করার জন্য, হোয়াট এভার। তারপরে সে শব্দ শুনে গেছে, যাওয়ার পরে অ্যালুমিনিয়ামের গরম ঢাকনা উঠাতে গিয়ে ছেড়ে দিল। আচ্ছা, তো তার মনে পড়লো যে হ্যাঁ, মা তো মানে চুলায় রান্নাটা দেখতে বলছিল। তখন সে অ্যালুমিনিয়ামের গরম ঢাকনা এভাবে খালি হাতে ধরতে গেছে। এখন খালি হাতে ধরতে গেলে আমরা জানি অ্যালুমিনিয়াম তো তোমার তাপ সুপরিবাহী, তাই না? সুপরিবাহী একটা পদার্থ। ধাতব পদার্থগুলা বা ধাতুর ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি, ওরা কি করে? চকচকে হয়, তোমার ধাতব শব্দ করে, তাপ ও বিদ্যুৎ এগুলা হচ্ছে তোমার পরিবহন করে খুবই সুন্দরভাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা এরকম সুপরিবাহী দেখতে পাই। তাহলে যখন একটা পাতিল আগুনে তুমি চড়াইছো, তার উপরে দিলা ঢাকনা, এখন নিচে থেকে আগুন যে তুমি দিচ্ছ, এই আগুনের কারণে এই পাতিলের যে প্রতিটা কণা, এই কণাগুলার এই জায়গার অংশটুকু প্রথমে তোমার উত্তপ্ত হবে। উত্তপ্ত হয়ে আস্তে আস্তে কি হবে, উপরের দিকে তোমার তাপটা ছড়ায় যেতে থাকবে। কারণ এটা একটা সুপরিবাহী পদার্থ, তাপ সমানভাবে ছড়ায় যাবে। তাহলে এই পাতিলটা উত্তপ্ত হয়ে যাবে। তারপর পাতিলের উপরে যখন তুমি ঢাকনাটা দিছো, এই ঢাকনাটাও যদি অ্যালুমিনিয়ামের হয়, মানে এই যে সুপরিবাহী পদার্থের হয়, সেক্ষেত্রে ঢাকনাটাও একসময় উত্তপ্ত হয়ে যাবে, মানে গরম হয়ে যাবে। তাহলে এই যে ঢাকনার যেই জায়গাটা তুমি ধরবা, মানে পুরাটা একদম আগুন জ্বলতেছে নিচে, কিন্তু তাপ সমানভাবে ছড়ায় একদম উপর পর্যন্ত চলে আসবে। যে জায়গাটায় তুমি ধরে ঢাকনাটা নামাবা, ওই জায়গাটাও হচ্ছে গরম হয়ে যাবে। তাহলে এই যে অ্যালুমিনিয়ামের ঢাকনাটা সে উঠাইতে গেছে, যে দেখি রান্নার কি অবস্থা, অথবা দেখি মা কি রান্না করতেছে। ঢাকনাটা যখন উঠাইতে যাবে তখন কি করছে, ওই যে হাতে গরম লাগছে, ঢাকনাটা তো হচ্ছে তোমার তাপ যে অবস্থান করতেছে, এখন এটা উত্তপ্ত হয়ে আছে। যখন সে টাচ করলো, অন্য কোনো কিছু দিয়ে যদি ধরতো সেক্ষেত্রে তো সমস্যা হইতো না, কিন্তু খালি হাতে যখন টাচ করতে গেছে তখন কি হয়েছে, হাতে গরম অনুভূত হয়েছে, আর সে কি করলো, ঢাকনাটা ছেড়ে দিল। এই ঘটনায় মা খুব রাগ করছে, কারণ এই যে ঢাকনা তোমার হচ্ছে খাবার জিনিস, এটা দিয়ে হচ্ছে ঢাকতেছে, ফেলে দিলে মারা তো রাগ হয়ে যায়। এটা তো মাদেরই ধর্ম। তাহলে একটা উদ্দীপক আমরা বুঝতে পারলাম, যেখানে তোমার কি বলছে, একটা মেয়ে যে হচ্ছে হ্যান্ড নোট করতেছিল, তারপর রান্নাঘরে গেছে, অ্যালুমিনিয়ামের ঢাকনা যেটা উত্তপ্ত হয়ে থাকার কারণে সে ধরে মানে যখন স্পর্শ করছে তখন উত্তাপ অনুভব হওয়ার কারণে সে ঢাকনাটা ছেড়ে দিল। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে ক নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, হরমোন কাকে বলে? হরমোন হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, এটার বাংলা যদি আমি বলি, বাংলা হচ্ছে তোমার প্রাণরস। হরমোনের বাংলা হচ্ছে প্রাণরস। এখন এই যে হরমোন, এটা কাকে বলে জিজ্ঞেস করছে। হরমোন এক ধরনের লিকুইড পদার্থ অথবা রাসায়নিক পদার্থ আমি বলতে পারি, যেটা আমাদের দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। মানে অভ্যন্তরের একটা গ্রন্থি, যেখানে কোনো নালী থাকে না। নালী না থাকার কারণে এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে হরমোন এখান থেকে উৎপন্ন হইলো, কোনো একটা জায়গা থেকে উৎপন্ন হইলো, কিন্তু ওর চলাচলের জন্য কোনো নালী নাই, তাহলে ও যাবে কোন দিক দিয়ে? ও রক্তের সাথে মিশে যাবে। রক্তের সাথে মিশে গিয়ে, রক্ত বা লসিকার সাথে মিশে যাবে। মিশে গিয়ে রক্ত আমাদের পুরা দেহে ফ্লো করে না, ওইরকমই রক্তের সাথে মিশে গিয়ে এই হরমোনটাও আমাদের পুরা দেহে ফ্লো করতে থাকবে। তাহলে সুন্দর করে গুছায় কিভাবে বলবো, অন্তঃক্ষরা গ্রন্থি যেটা হচ্ছে নালীবিহীন গ্রন্থি, অন্তঃক্ষরা বা নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস অথবা রাসায়নিক পদার্থ, যা উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে, ধরো উৎপন্ন হইলো আমার মাথার পিছনে, মানে মস্তিষ্কের পিছনে থাকা পিটুইটারি গ্রন্থি থেকে। ওই পিটুইটারি গ্রন্থি থেকে যে যদি কোনো হরমোন নিঃসৃত হয়, ওই হরমোনটা কিন্তু মস্তিষ্কের কাজ কখনোই করবে না, ও রক্তের সাথে বা লসিকার সাথে মিশে গিয়ে দূরে কোথাও গিয়ে ওই জায়গার কার্য সম্পাদন করবে। যেমন মস্তিষ্ক থেকে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসৃত হয়, যেটা কখনোই মস্তিষ্কের কাজ সম্পন্ন করে না। নিঃসৃত হয় তোমার মস্তিষ্কের পিছন থেকে, কিন্তু প্রবাহিত হয়ে আমাদের পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি আছে, কিডনিতে যা কাজ করে। তাহলে দেখো যেখান থেকে উৎপন্ন হচ্ছে
উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে। আর মনে রাখবা এই হরমোনটা হচ্ছে খুব অল্প পরিমাণ নিঃসৃত হয়, নিঃসৃত হবে খুবই অল্প, কিন্তু ওর যে চেঞ্জেসগুলো করবে বা যে কাজগুলো করবে ওগুলো হবে অনেক বেশি, মানে অনেক বেশি চেঞ্জেস, শারীরিক মানসিক সব ধরনের চেঞ্জেস আমরা হরমোনের কারণে দেখতে পাই। তাহলে হরমোন কাকে বলে? অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যা উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে কার্য সম্পাদন করলো। এরপরে আমাদেরকে বলছে ডায়াটমের চলনকে সামগ্রিক চলন বলা হয় কেন? ডায়াটম কি তোমরা সবাই চিনো? ডায়াটম ওয়ার্ডটা শুনছো কোথায় বলো তো? প্রথম অধ্যায়েও কিন্তু ডায়াটম আছে। প্রথম অধ্যায়ে আমরা যে পর্বগুলা রাজ্যগুলা যে পড়ছিলাম, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টিয়া, অ্যানিমিলিয়া, এই যে রাজ্যগুলা, ওখানে ভিতরে আমরা একটা উদাহরণে ডায়াটম ওয়ার্ডটা শুনছিলাম। এখন ডায়াটমের চলন, তার মানে একটা নিম্ন শ্রেণীর জীব, এটা হচ্ছে ডায়াটম। ডায়াটমটা চলাচল করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করবে, অবশ্যই করতে পারে, জীব যেহেতু, জীব তো তার প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে। তাহলে ডায়াটমের যে এই চলনটা, এটাকে আমরা কি বলবো? সামগ্রিক চলন বলবো। এখন সামগ্রিক ওয়ার্ডটা শুনলেই তো আমরা বুঝতে পারি যে সম্পূর্ণ অংশটা, সম্পূর্ণ অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়া, এটাকে আমরা সামগ্রিক চলন বলতেছি। চলন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে তোমার সামগ্রিক চলন, আরেকটা হচ্ছে বক্র চলন। চলো এই জায়গাটা আমরা একটু নোটে ক্লিয়ার হই। চলন কয় ধরনের? দুই ধরনের, একটা সামগ্রিক, তার মানে তুমি বুঝতেই পারতেছো পুরো অংশ মানে এই জায়গাটায় স্থানান্তরিত হবে, সামগ্রিক চলন। আরেকটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলনে আমরা কি বললাম? ডায়াটম হচ্ছে এই জায়গাটার উদাহরণ। তাহলে আমি যদি একটা ডায়াটম এই জায়গাটায় আঁকি, ডায়াটম দেখতে এরকম হয়, এরকম দেখতে একটা জীব, নিম্ন শ্রেণীর একটা জীব। এই জীবটা মনে করো ও যেখানে এখন অবস্থান করতেছে ওই জায়গাটায় ও কোনো খাদ্য পাচ্ছে না, যার জন্য ও স্থানান্তরিত হয়ে অন্য কোনো একটা জায়গায় চলে যাবে। যেহেতু এখানে সে খাদ্য পাচ্ছে না, এই পরিবেশটা তার অনুকূলে নাই, প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন এই ডায়াটম কি করবে? নিজেকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করে ফেলবে, যেখানে যায় সে হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা অনুভব করবে, ওই জায়গায় যায় সে আবার স্টে করবে। এটা হচ্ছে সামগ্রিক চলন। আবার ভলবক্স আছে, ক্ল্যামাইডোমোনাস আছে, এই উদাহরণগুলো হচ্ছে মনে রাখবা, ডায়াটম, ভলবক্স, ক্ল্যামাইডোমোনাস, আর হচ্ছে উদ্ভিদের পরাগরেণু। পরাগরেণু আমরা কি জানি? যে কোনো মাধ্যমে হইতে পারে। পরাগরেণু একটা ফুল থেকে অন্য একটা ফুলে গর্ভমুণ্ডে যায় যখন পতিত হয়, যখন পরাগায়ন সম্পন্ন হয়, পরাগরেণু এরকম থাকে, তাই না? কাটা কাটা কাটা। পাখির মাধ্যমে হইতে পারে, প্রাণীর মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, মানে যে মাধ্যমেই হোক, অথবা তুমি যে হচ্ছে পরাগরেণুটা গর্ভমুণ্ডে ফালায় দাও, তাহলেও পরাগায়ন সম্পন্ন হয়ে যাবে। এই যে পরাগরেণু, ও কি হইল? পরাগায়নের তাগিদে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে যায় পতিত হইল না? এই যে এই স্থানান্তরটা, এই স্থানান্তরের ঘটনাকেই আমরা বলবো হচ্ছে সামগ্রিক চলন, মানে সম্পূর্ণ অংশ অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে। এরপরে দেখো বক্রচলনের উদাহরণ যদি আমি বলি, আমরা বড় উদ্ভিদগুলা দেখছি না, বড় বৃক্ষ ধরো, এই যে বৃক্ষটা, ও তো মাটির নিচে ওর শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, তারপরে উপরের দিকে ওর শাখা প্রশাখা থাকে। এখন বক্রচলনের ক্ষেত্রে আমরা শুধু দেখতে পাই যে উদ্ভিদের কোনো একটা অংশ কিছুটা বাঁকা হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় নাই। যেমন এই যে শাখা প্রশাখাগুলা, ওরা খাদ্য তৈরি করবে, যার জন্য ওদের সূর্যের আলোর দিকে যাওয়া প্রয়োজন, তখন এই শাখা প্রশাখাগুলোর বৃদ্ধি কোন দিকে হবে? সূর্যের আলোর দিকে। এটাকে আমরা ফটোট্রপিক চলনও বলতে পারি। তাহলে সূর্যের আলোর দিকে যাচ্ছে দেখো। আবার এই যে মাটির নিচে যে শিকড়গুলা, এই শিকড়গুলা বা মূলগুলা সূর্যের আলোর উল্টা দিকে যাচ্ছে। কিন্তু তুমি কি কখনো দেখছো যে একটা বড় বৃক্ষ, সে এখানে কোনো খাবার পাচ্ছে না, বাতাসে মানে কার্বন ডাইঅক্সাইডের পর্যাপ্ততা পাচ্ছে, মানে তার একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, কখনো কি দেখছো এরকম বড় একটা বৃক্ষ উঠে অন্য জায়গায় চলে যাচ্ছে, যে না এখানে আমি আর থাকতে পারতেছি না, আমি উঠে অন্য জায়গায় চলে যাই? কখনো তো পারবে না। নিম গাছ পারছিল কবির সাথে যেতে, কবি তার কত প্রশংসা করছিল, তবুও কিন্তু সে যেতে পারে না, কারণ মাটির নিচে শিকড় অনেক দূর চলে গেছিল। তাহলে এই যে বড় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে ওরা কিছুটা বেঁকে যায়। এখন কখনো কি তোমরা এরকম কোনো দৃশ্য দেখছো? ধরো এটা একটা জলাশয়, এই জলাশয়ের পাশে কখনো এরকম গাছ দেখছো যে গাছগুলো এভাবে বাঁকা হয়ে বড় হয়? এরকম বাঁকা হয়ে বড় হওয়ার মতো গাছ কি তোমরা কখনো দেখছো? দেখে থাকবা, কারণ এই ঘটনাটা প্রকৃতিতে ঘটে। এই যে গাছটা, এই কাণ্ডটা চাইলেই পারতো এভাবে সোজা হয়ে বড় হইতে,
কিন্তু সে কিভাবে বড় হইল? একটু বাঁকা হয়ে, কারণ এইদিকে সূর্যের আলো ছিল, সূর্যের আলোর দিকে তারা হচ্ছে মানে চলনটা ঘটাবে। এরকম চলনকে আমরা কি বলবো? বক্র চলন। তাহলে চলন দুই ধরনের, সামগ্রিক আর বক্র চলন। তাহলে যে কোনো প্রয়োজনের তাগিদে যখন কোনো একটা জীব বা কোনো একটা উদ্ভিদের একটা অংশ সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে যায়, তখন ওইটাকে বলবো হচ্ছে আমরা সামগ্রিক চলন। তাহলে ডায়াটমের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ও সম্পূর্ণ স্থানান্তরিত হয়ে গেল, এজন্য আমরা ওকে বলবো হচ্ছে সামগ্রিক চলন, মানে সামগ্রিক চলন ঘটায় এটা বলবো। তারপরে যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার রান্নাঘরে এমনটি ঘটেছে তার কৌশল ব্যাখ্যা করো। কি ঘটছিল? ওই যে সে ঢাকনা ফালাই দিছিল, তারপরে মায়ের কাছে বকা খাইছিল। তাহলে যে বিশেষ প্রক্রিয়ার কারণে সাদিয়ার ঘরে ওর যে অ্যালুমিনিয়ামের ঢাকনাটা যখন ধরলো, সেক্ষেত্রে ওই তাপটা যখন তার হাতে সঞ্চালিত হইল, তখন সে ঢাকনাটা তৎক্ষণাৎ ছেড়ে দিল। এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? যে কোনো একটা ঘটনা আকস্মিক একটা রেসপন্স আমরা করি। মানে ধরো তুমি সেলাই কাজ করতেছো, সুই যদি তোমার আঙ্গুলে বিঁধে যায়, তুমি তৎক্ষণাৎ হাতটা ছিটকায় সরায় ফেলাবা না? তারপরে ধরো তুমি টিভি দেখতেছো, তোমার পায়ে একটা মশা কামড় দিচ্ছে, এখন তোমার এরকম প্রয়োজন হয় না যে টিভি থেকে চোখটা সরায় আমি পায়ের দিকে তাকাইলাম, একটা মশা আমাকে কামড় দিচ্ছে, আল্লাহ রক্ত খেয়ে ফেলতেছে, আমার এখন কি করা উচিত? অবশ্যই মশাটাকে মেরে ফেলা উচিত, এই হাত দিয়ে এখন মশাটাকে একটা থাপ্পড় দিই, এরকম এত কিছু তো চিন্তা করা লাগে না, তাই না? তুমি টিভি দেখতেছো, ওই টিভিতেই তোমার দৃষ্টিটা আছে, কিন্তু তোমার হাত অটোমেটিক যা ওই মশা যে জায়গায় কামড় দিচ্ছে ওই জায়গায় হচ্ছে যা একটা থাপ্পড় বসায় দিল। তাহলে এই যে কাজগুলো দেখো কত ফাস্ট সম্পন্ন হচ্ছে, আকস্মিকভাবে খুব দ্রুত সম্পন্ন হচ্ছে। এই কাজগুলোকে আমরা বলবো হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। যেই ক্রিয়াগুলা তোমার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মানে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানো প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি করে এটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ডই হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলে। সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক দুইটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলতে হচ্ছে ওরা আমাদের যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে। তোমার যে কার্যাবলীগুলা, এগুলা সব তো আমাদের সব কাজই তো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, তাই না? সেক্ষেত্রে চলো আমরা এই জায়গাটা একটু পড়ি। কি বলছে? রান্নাঘরে যে ঘটনাটি ঘটেছে ওইটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এতটুকু তো আমরা বুঝতে পারছি যে অনেক ফাস্ট যেহেতু সম্পন্ন হবে, মানে তুমি ভাবলেই তো বুঝতে পারো যে ঢাকনা গরম অনুভূতি হচ্ছে, তুমি সাথে সাথে ছেড়ে দিলা, অনেক ফাস্ট। এরকম তো না যে আল্লাহ আমি কি ঢাকনাটা ছেড়ে দিব, আমার হাতে তো গরম লাগতেছে, এখন আমি কি করব, এরকম তো করি নাই, তাহলে সাথে সাথে ছেড়ে দিছি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। এখন এটার কৌশলটা, প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে আকস্মিক এবং স্বয়ংক্রিয়, মানে তোমার স্নায়ুগুলা অটোমেটিক কাজ করবে, তোমার এটা মস্তিষ্কে ভাবার কোনো প্রয়োজন নাই যে আমি এখন কি করব। সেক্ষেত্রে এই উদ্দীপনাটার আকস্মিক এবং স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াটাই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। যে কোনো উদ্দীপনার আকস্মিক, আকস্মিক মানে হচ্ছে হঠাৎ করে, আকস্মিক এবং স্বয়ংক্রিয় মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই করে। যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে, যে এই কথাটা আমি বললাম যে মস্তিষ্ক পর্যন্তও তোমার পৌঁছানো লাগে না, মস্তিষ্ক এটা নিয়ন্ত্রণ করে না, সুষুম্না কাণ্ড দিয়েই হচ্ছে, মানে সুষুম্না কাণ্ড পর্যন্ত সিগন্যালটা আসলেই ওইখান থেকে আবার তোমার সিদ্ধান্তটা পৌঁছে যায়। সিদ্ধান্ত কি? যে হাত দিয়ে ওই ইয়াটাকে, মশাটাকে থাপ্পড় মারো, মেরে ফেলো, অথবা এই যে সুইয়ের এই জায়গা থেকে তোমার এই হাতটাকে সরায় ফেলাও, তা অথবা ঢাকনাটাকে ছেড়ে দাও, এরকমই সিদ্ধান্তটা প্রেরণ হয়ে যায়, ওইখান মস্তিষ্ক পর্যন্ত যাওয়া লাগতেছে না। আমরা ইচ্ছা করলে প্রতিবর্তী ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ এটা একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া বা স্বয়ংক্রিয় একটা কাজ, যেটা তুমি চাইলেই হচ্ছে পারবা না। তোমার হাতে গরম লাগতেছে, এখন তুমি ধরেই রাখছো ঢাকনাটা, মা বকা দিবে, ঢাকনা ছাড়া যাবে না, এরকম আমরা করতে পারি না। নিউরন মানবদেহের সকল কার্যাবলীর নিয়ন্ত্রণ। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। আমি যে বললাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে কি আছে? মস্তিষ্ক আছে আর সুষুম্না কাণ্ড আছে। এই যে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। এখন এই যে নিউরনটা, এই নিউরন হচ্ছে তোমার প্রতিবর্তী ক্রিয়াটা সম্পন্ন করে। আমরা এই জায়গাটায় আর রিডিং পড়বো না, তোমাদের কাছে ইজি বায়োলজি বই আছে না, ওই বইটা থেকে তুমি নিজেই রিডিং পড়তে পারবা, আমি তোমাকে শুধু কনসেপ্টটা একটু ক্লিয়ার করাই দিই। চলো আমরা এখন নোটে যাই। চলো আমি প্রথমে একটা নিউরন আঁকি। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক, এটা হচ্ছে কোষ দেহ, যার একটা প্রলম্বিত অংশ আছে। আচ্ছা আমি এদিকে না দিই, এদিক একটা প্রলম্বিত অংশ আছে, ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ আছে, এগুলাকে বলি হচ্ছে ডেনড্রাইট। এরপরে এই অ্যাক্সনের উপরে লম্বা যে অংশটা দিলাম এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে কিছু মায়োলিন জমা হয়, মায়োলিন জমা হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। এরপরে ওর নিচের দিকে
কিছু এরকম শাখা প্রশাখা দেখতে পাই আমরা, এগুলোকে বলবো হচ্ছে অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। এবার নিউরন তো মানবদেহে একটা থাকে না, অসংখ্য থাকে। অসংখ্য নিউরন পুরা বডিতে, হিউম্যান বডিতে জালের মতো ছড়ায় থাকে। জালের মতো অংশগুলা যে জায়গা থেকে তোমার উদ্দীপনা গৃহীত হয়, ধরো পুরো বডিতে যখন ছড়ায় আসে, সেক্ষেত্রে আমার এই যে হাতেও তোমার নিউরনগুলো আছে। যখন আমার এখানে পিনটা ফুললো বা সুই যখন এখানে বিঁধলো, সেক্ষেত্রে এই নিউরনটা তোমার উদ্দীপনাটা গ্রহণ করতেছে। গ্রহণ করে ওই যে তোমার একটা থেকে একটা এরকম নিউরনগুলা স্থানান্তরিত করে করে তোমার সুষুম্না কাণ্ড পর্যন্ত নিয়ে আসবে। তাহলে একটা নিউরন এই পাশেই আছে, ধরো আরেকটা নিউরন, সেম স্ট্রাকচার আমি যদি আঁকি, এগুলো হচ্ছে ডেনড্রাইট, মাঝখানে আছে নিউক্লিয়াস, তারপরে মায়োলিন জমা হইলো, এরকম একটা স্ট্রাকচার। তারপরে এইখানটায় হচ্ছে আমার অ্যাক্সন টার্মিনাল বা অ্যাক্সন প্রান্ত। এইখানে তোমার আরেকটা নিউরন আছে, সেম স্ট্রাকচার, এরকম ডেনড্রাইট, তারপরে হচ্ছে তোমার মায়োলিন জমা হইলো, তারপরে এখানটায় কি আছে তোমার অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনাল যেটাই বলি। তাহলে ধরো এরকমভাবে আমার পুরো বডিতে জালের মতো ছড়ানো আছে কে, এই নিউরনগুলা। এখন এই জায়গাটায় তাকাও তো, এইখানের অ্যাক্সন টার্মিনাল, প্রথম নিউরনটা যেটা আমি আঁকছি, এটা হচ্ছে ধরো প্রথম নিউরন। এই যে প্রথম নিউরনের অ্যাক্সন টার্মিনাল আর দ্বিতীয় নিউরনের এইখানে যে ডেনড্রাইটগুলা, দেখো তো ওরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে নাকি? আমি একটু জুম করে দেখাই, দেখো তো ওরা খুবই কাছাকাছি অবস্থান করতেছে না? তাহলে এই যে এই জায়গাটা, ওরা কিন্তু পুরোপুরি সংযুক্ত না, একদম সংযোগ না, একটু ফাঁকা জায়গা থাকে। এইখানের ভিতর দিয়েও হচ্ছে তোমার তাড়নাটা চলে যেতে পারে। কারেন্ট যেমন দেখো না, এই কিছুটা হচ্ছে ডিস্টেন্স থাকলেও ওর ভিতর দিয়ে হচ্ছে তোমার তড়িৎগুলো যাইতে পারে, এরকম তড়িৎ বেগে উদ্দীপনাটা চলে যাবে। তাহলে প্রথম নিউরনের অ্যাক্সন প্রান্ত, দ্বিতীয় নিউরনের ডেনড্রাইট, ওরা যেই জায়গাটায় সংযুক্ত আছে, মেনলি পুরোপুরি সংযুক্ত না, কিছুটা কাছাকাছি, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। এই জায়গাটায় সিন্যাপস আছে দেখো। তাহলে প্রথম নিউরনের অ্যাক্সন প্রান্ত, দ্বিতীয় নিউরনের ডেনড্রাইট একসাথে যুক্ত হয়ে সিন্যাপস তৈরি করলো। তারপরে আবার দেখো এখানটায় দ্বিতীয় নিউরনের অ্যাক্সন প্রান্ত আর তৃতীয় নিউরনের ডেনড্রাইট এই জায়গাটায় আবার সিন্যাপস তৈরি করছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো সিন্যাপস। এরপরেও এভাবে চলতে আছে, মানে জালের মতো পুরো বডিতে তো ছড়ায় আছে। তাহলে এখন ধরো এই জায়গার যে নিউরনটা, ও কোনো একটা উদ্দীপনা গ্রহণ করলো, এই উদ্দীপনাটা ওর ভিতর দিয়ে চলে গিয়ে 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 এইখানে সিন্যাপসের ভিতর দিয়ে 2 নম্বর নিউরনে চলে আসলো। 2 নম্বর নিউরনের ভিতর দিয়ে চলতে চলতে সে আবার সিন্যাপসের মধ্যে দিয়ে এখানে 3 নম্বর নিউরনে চলে আসলো। এই 3 নম্বর নিউরন দিয়ে চলতে চলতে এদিকে 4, 5 এভাবে করে যাইতে থাকবে। তাহলে উদ্দীপনাটা এই নিউরনটা গ্রহণ করতেছে। গ্রহণ করার পরে কি হবে দেখো তো, এভাবে সেই করে তোমার উদ্দীপনাটা তড়িৎ বেগে, যে আকস্মিক বলি না, অনেক ফাস্ট সম্পন্ন হবে। তাহলে এরকম সাই করে সিন্যাপসের ভিতর দিয়ে, হ্যাঁ এটা তো সিন্যাপসের ভিতর দিয়ে গেল না, এভাবে করে সিন্যাপসের ভিতর দিয়ে চলে যাবে। তাহলে এই যে কাজটা, এই যে সিন্যাপসের মাধ্যমে এক জায়গা থেকে, মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনাটা যাচ্ছে, এরপরে সিদ্ধান্তটাও হচ্ছে এবার এই দিক থেকে ব্যাক করবে। সিদ্ধান্তটা যে আমার হাতটা সরে ফেলতে হবে বা কি রিয়াক্ট করতে হবে, ওই সিদ্ধান্তটা আবার এই দিক থেকে আসবে। এই সময়টা খুবই অল্প, খুবই ফাস্ট সম্পন্ন হয়ে যায়। তাহলে এই কাজটাই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া। দেখো এই জায়গায় যদি আমি পড়তে যাই, তাহলে এইসব কথাবার্তাগুলাই বলা আছে। সকল কার্যাবলীর নিয়ন্ত্রক হচ্ছে, এখান পর্যন্ত পড়ছিলাম। স্নায়ু টিস্যু বা নিউরন পরিবেশের সাথে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভিতরে পরিবাহিত করে। ওই যে বাইরে থেকে বা পরিবেশ থেকে যে কোনো উদ্দীপনা নিয়ে ভিতরে পরিবাহিত করলো, কিভাবে করলো? ওই যে একটা থেকে আরেকটায় তোমার তড়িৎ বেগে উদ্দীপনাটা প্রেরণ করলো। পরবর্তীতে গৃহীত উদ্দীপনা অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং তা বাস্তবায়নও করে। স্বাভাবিক কথা, কিন্তু কিভাবে করে ওইটা হচ্ছে, তুমি যদি এখানটায় ওই চিত্রটা ইনক্লুড করতে পারো, যে চিত্রটা আমি একটু আগে আঁকলাম, মানে যদি চিত্র আঁকা তোমার কাছে সহজ মনে হয়। অনেক আছে না যে চিত্র আঁকতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আঁকতে আঁকতেই তোমার সময় সব যাবে, তুমি অন্য প্রশ্নের অ্যান্সার করবা কখন, সেক্ষেত্রে আঁকা লাগবে না। কিন্তু ফার্স্ট ফার্স্ট যদি করে আঁকতে পারো, নিউরন আঁকা কিন্তু খুবই সহজ। দেখো আমি এখানে আঁকছি, কয় মিনিট লাগছে? 1 মিনিটও তো লাগেনি। তাহলে ওই চিত্রটা দিয়ে যদি তুমি সিন্যাপস চিহ্নিত করে মানে গতিপথটা দেখাইতে পারো, সেক্ষেত্রে মানে আরো বেশি ভালো হয় আর কি। তাহলে এই কথাবার্তাগুলাই যেগুলো আমি বললাম, ওই কথাবার্তাগুলাই স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের অ্যাকশন থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কিভাবে ওই যে নিউরনের অ্যাকশন, এই যে অ্যাকশন হচ্ছে প্রলম্বিত যে অংশটা ছিল,
রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটে প্রবেশ করে। ওই যে একটার অ্যাক্সন প্রান্ত দিয়ে আরেকটা ডেনড্রাইটে, পরে ওইটার আবার অ্যাক্সন প্রান্ত দিয়ে আরেকটা ডেনড্রাইটে, এভাবে সিনেপসের মাধ্যমে যে যাচ্ছিল ওই কথাটাই বলছে। এখন তুমি আবার এখানে ধূসর কথাটা দেখে ভয় পেয়ে যাও না। ধূসর হচ্ছে ওই জায়গাটার একটা বর্ণ। আমি পরের প্রশ্নটা এই জায়গাটা ক্লিয়ার করতেছি। সংবেদী স্নায়ুর অ্যাক্সন ও আজ্ঞাবাহী স্নায়ুর ডেনড্রাইটের মধ্যবর্তী সিন্যাপসের মাধ্যমে, সিন্যাপস হচ্ছে ওই সংযোগস্থলটা, উদ্দীপনা পেশিতে প্রবেশ করে। তারপরে পেশি হচ্ছে যে কাজগুলো করে, পেশি তো আমাদের হাতটা সরাইতে সাহায্য করবে। পেশি না থাকলে কিন্তু আমরা কখনোই মানে অস্থিটা কখনো সঞ্চালন হইতে পারতাম না। আমাদের পুরো চলন সঞ্চালন যে কোনো ধরনের নড়াচড়া সব কিছু কিন্তু পেশির মাধ্যমে হচ্ছে। আর পেশিতে এই স্নায়ুতন্ত্রগুলো থাকতেছে, যেটা হচ্ছে তোমার উদ্দীপনা প্রেরণ করতেছে। মোট মিলিয়ে হচ্ছে মানে সব কিছুর সাথে সমন্বয় স্থাপন করতেছে হচ্ছে এই নিউরনটা, নিউরন বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র না থাকলে পেশিও কিন্তু কাজ করতে পারতো না। এবার চলো আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি বলছে দেখো তো। সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মানবদেহের একটি অঙ্গ বিশেষ ভূমিকা পালন করে। আমরা কি দেখছি, সাদিয়া হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছিল, আর সে হচ্ছে হ্যান্ড নোট তৈরি করতেছিল, মানে পড়াশোনা করতেছিল। তাহলে এই যে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার যে কার্যক্রমটা, এটা একটা অঙ্গের মাধ্যমে সম্পন্ন হয়। এখন তুমি পরীক্ষার জন্য পড়াশোনা করতেছো, তাহলে পড়াশোনাগুলো আমাদের ব্রেইন এই জায়গাটায় কাজ করবে। মস্তিষ্ক মানে বিশেষ যে অঙ্গটার কথা বলছে ওইটা হচ্ছে আমাদের মস্তিষ্কের কথা বলছে। এখন মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কারণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরেই হচ্ছে তোমার মস্তিষ্কও আছে, আবার হচ্ছে তোমার সুষুম্না কাণ্ডও আছে, যেখানে ভিতরে আমাদের নিউরনগুলা, মানে স্নায়ুতন্ত্রের ভিতরে তো নিউরন আছে। তাহলে সব কিছু নিয়েই হচ্ছে আমরা এই ঘ নাম্বারটা বর্ণনা করবো। এটা যেহেতু অনেক বড় একটা প্রশ্ন 4 নাম্বারের জন্য, তাহলে সব ইনফরমেশন হচ্ছে এখানে ইনক্লুড করা লাগবে। এখন প্রথমে মস্তিষ্কের কথা বলি। মস্তিষ্ক কি? মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুষুম্নাকাণ্ডের উপরে করটিকার ভিতরে সুরক্ষিত থাকা স্ফীত একটা অংশ, যেটা কি করে অনেক নরম আর নাজুক হয়, যার জন্য করটিকার ভিতরে সুরক্ষিত অবস্থায় আছে। মস্তিষ্ককে 3টা পার্টে ভাগ করতে পারি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র বললেই বোঝা যায় সামনে বা আগে। অগ্র মস্তিষ্কটা হচ্ছে সবচেয়ে বড়, মানে আকারে সবচেয়ে বড়। আর মধ্য মস্তিষ্ক যেটা মাঝখানে থাকতেছে, এটা হচ্ছে তোমার অগ্র আর মধ্য মস্তিষ্ককে একসাথ করতেছে বা মাঝখানের সংযোগ হিসেবে কাজ করতেছে। এখন একটু আগে যে আমরা একটা ধূসর ওয়ার্ড শুনছিলাম না, যে ধূসর কালার, মস্তিষ্ককে বাইরে থেকে যদি তুমি দেখো, বাইরে থেকে দেখলে হচ্ছে তোমার ধূসর বর্ণ দেখা যাবে। আর ভেতর থেকে দেখলে, মানে ওইটাকে যদি কেটে ফেললে ভেতরে দেখবা যে সাদা। তাহলে এই কথাটা মনে রাখবা কিভাবে? এটার উল্টা কথা আবার তোমার সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে যাচ্ছে, ওইখানে আবার ভেতরে ধূসর বর্ণ, বাহিরে সাদা বর্ণ। এই জায়গাটা খুবই প্যাচ লেগে যেত আমার ছোটবেলা। এজন্য মস্তিষ্কের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, যে বধূ ভিসা, একটা কথা মনে রাখবো, যে স্পাউস ভিসা থাকে না, এরকমই ধরো বধূ ভিসা, যে ভিসাটায় নিয়ে যাবে। তাহলে ব আর ধ, বধূ। বতে মনে রাখবা বাহিরে কি বর্ণ থাকতেছে? ধূসর বর্ণ থাকতেছে। বাহিরে থাকবে ধূসর, আর ভেতরে সাদা বর্ণ থাকবে। মস্তিষ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? বাহিরে দেখতে পাবো ধূসর বর্ণ, আর মস্তিষ্কের ভেতরে থাকবে হচ্ছে সাদা বর্ণ। এটা মেইনলি হচ্ছে তোমার এই যে ঢেউ খেলানো যে অংশটুকু আমি আঁকছি, এই ঢেউ খেলানো অংশটা এরকম, পুরাটা বাইরে থেকে দেখতে হচ্ছে ধূসর বর্ণ, ভিতরে যদি তুমি কেটে ফেলো দেখবা সাদা। এখন এই উল্টা জিনিসটা আবার কোথায় দেখতে পাবো? সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে। সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে ভেতরে দেখবো ধূসর, বাহিরে দেখবো হচ্ছে সাদা। তাহলে এই জিনিসটা মনে রাখা লাগবে। বধূভিসা কোন জায়গায়? এটা হচ্ছে মস্তিষ্কের ক্ষেত্রে, বাহিরে ধূসর, ভেতরে সাদা। আর সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে উল্টাটা, ভেতরে ধূসর, বাহিরে সাদা। মনে থাকবে, যাতে ঘোলায় না ফালাও, একটু ক্লিয়ারভাবে কনসেপ্টটা বুঝো। এবার অগ্র মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড় অংশ, যেটা 3টা পার্ট আছে আবার: সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন এইখানে যে সেরিব্রামটা আমি বললাম 3টা অংশ, সেরিব্রাম, এই যে সেরিব্রামটা, এটা তোমার গুরু মস্তিষ্কও বলতে পারি ওকে আমরা, কারণ ও হচ্ছে সবচেয়ে বেশি জায়গা নিয়ে অবস্থান করতেছে। তারপরে থ্যালামাস আর হাইপোথ্যালামাস কিছুটা ছোট, হাইপোথ্যালামাস। তাহলে এই যে সেরিব্রামটা, ওকে কি বলতেছি আমরা? গুরু মস্তিষ্ক বলতেছি। তুমি এখানে ঢেউ খেলানো যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা পুরাটাই হচ্ছে আমাদের
মানে সেরিব্রাম, অগ্র মস্তিষ্কের অংশ সেরিব্রাম। এখন ও কি কি কাজ করে দেখো তো, তোমার চিন্তা চেতনা, জ্ঞান, স্মৃতি ধরে রাখা, তোমার যে কোনো ইচ্ছা শক্তি, বাক শক্তি, ঐচ্ছিক পেশির কার্য, মানে ঐচ্ছিক পেশি হচ্ছে যে পেশিগুলো তুমি নিজের ইচ্ছায় নড়াচড়া করাইতে পারো, যেমন আমার হাত, দেখো আমি নিজের ইচ্ছায় কতভাবে এটাকে নড়াইতে পারতেছি। তাহলে এই যে কাজগুলা নিয়ন্ত্রণ করতেছে কে? আমাদের সেরিব্রাম বা অগ্র মস্তিষ্ক। এখন এই যে চিন্তা চেতনা, তুমি যদি পড়াশোনা করতে যাও, কোনো একটা ম্যাথ সলভ করতে যাও, তোমার কিছু চিন্তা করা লাগবে, তারপরে তুমি কি পড়ছো পরীক্ষার আগে পড়ে যাচ্ছি না আমরা, ওগুলা স্মৃতিটা মাথায় ধরে রাখা। তাহলে এই যে পড়াশোনার কাজে অবশ্যই এইগুলা দরকার, যে চিন্তা চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাক শক্তি, আমরা পড়ে পড়ে মাঝে মাঝে উচ্চারণ করে করে পড়ে মানে হচ্ছে পড়াটা আয়ত্ত করি, সে মানে জোরে জোরে পড়া আর কি, এটা কিন্তু অনেক ভালো। সেক্ষেত্রে তুমি মুখে উচ্চারণ করতেছো, তোমার কান এটা শুনতেছে, আবার ব্রেন চোখ দিয়ে হচ্ছে তুমি ওটা দেখতেছো, এই জোরে জোরে পড়া কিন্তু অনেক ভালো। তাহলে এই যে পুরা কাজটা, পড়াশোনার কাজটা আমাদের অগ্র মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতেছে না, বা সেরিব্রামটা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোন অঙ্গটা পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কের আবার অগ্র মস্তিষ্ক, মানে মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করলে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ককে আবার 3 ভাগে ভাগ করলে সেরিব্রাম হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তাহলে এই জায়গাটাই তো আমরা বুঝলাম মস্তিষ্কের অংশ। এবার মস্তিষ্কের পিছন দিক দিয়ে, এই জায়গা দিয়ে এক যেই সুষুম্না কাণ্ডটা, ওইটা হচ্ছে লম্বা হয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। আমাদের এই যে পিঠ বরাবর তো মেরুদণ্ড অবস্থান করতেছে, তাই না? সেক্ষেত্রে মেরুদণ্ডে আমরা জানি হচ্ছে ছোট ছোট 33টা হাড় থাকে, ছোট 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 এরকম একটার উপর একটা বসে বসে 33টা হাড় মিলে লম্বা মেরুদণ্ডটা গঠিত হচ্ছে। ওইখানে ভিতর আবার ফোরামেন থাকতেছে, মানে একটা গহ্বর। ওই গহ্বরটার ভিতর দিয়ে এই যে স্নায়ুতন্ত্রটা এভাবে লম্বা হয়ে পুরাটার ভিতর দিয়ে চলে যাচ্ছে। কোথা থেকে বের হচ্ছে? আমাদের মস্তিষ্কের পিছন থেকে বের হয়ে পুরো ভিতর দিয়ে তোমার মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন ওই যে সুষুম্না কাণ্ডটা যাচ্ছে, এগুলা কি সব স্নায়ুতন্ত্রের অংশ না? তাহলে নিউরনও এই জায়গায় কাজ করতেছে। আমাদের যে সেরিব্রামটা, এটাকে আমরা হচ্ছে উদ্দীপনা প্রেরণের উচ্চতর কেন্দ্র বলে থাকি, মানে এখান থেকে সব উদ্দীপনা তোমার বডিতে যাচ্ছে। তাহলে ওই যে নিউরনের কাজটা একটু আগে পড়লাম, ওই কাজগুলোও আবার এখানে আরেকটু বর্ণনা করবো, কিছু প্যারা প্যারা করে লিখবো আমরা। প্রথম প্যারাটাই যে মস্তিষ্কের কথাবার্তা যেগুলো আমি এখন বললাম এগুলো লিখবো, পরের প্যারাটায় আমরা নিউরনের কথাবার্তা লিখব। চলো এই জায়গাটায় আমরা একটু পড়ি। কি বলছে? সাদিয়ার পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে যে অঙ্গটা, ঠিক আছে আমরা মস্তিষ্ক বুঝতে পারলাম, তারপরে আবার নিউরনের কিছু বর্ণনা দিব। চলো এই জায়গাটায় আমরা একটু পড়ি। দেখো কি বলছে, মস্তিষ্কের 3টা অংশ রয়েছে। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের সেরিব্রাম থাকতেছে, যেটা এই কাজগুলো হচ্ছে করতেছে, যে কাজগুলো আমরা একটু আগে পড়লাম। এর পরের প্যারা থেকে আমরা চলো পড়া শুরু করি। কি বলছে যে পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে দৃষ্টি, শ্রবণ, কথা, বুদ্ধিবৃত্তি, তারপর হচ্ছে স্মৃতিশক্তি প্রয়োজন হয়, যা সেরিব্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেরিব্রামে উদ্দীপনা জাগানোর ফলে সাদিয়ার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। এখন এই যে উদ্দীপনা প্রেরণ করবে কে? উদ্দীপনা তৈরি করবে হচ্ছে তোমার নিউরন। আর যে সেরিব্রামটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই জায়গায়। একটি নিউরনের ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ুতাড়না গ্রহণ করে এবং অ্যাক্সনের সাহায্যে সিনাপসের মাধ্যমে অন্য নিউরনের ডেনড্রাইটে, ওই যে একটু আগের নাম্বারে আমরা যে কথাবার্তাগুলো বলছিলাম, একটা নিউরন, এই যে একটা নিউরন যেটা ডেনড্রাইট থাকতেছে, তারপরে এখানে কি থাকতেছে তোমার অ্যাক্সন প্রান্ত বা অ্যাক্সন টার্মিনাল। এইটা আবার পরবর্তী নিউরনের এখানে কি থাকবে, ওই ডেনড্রাইটের ভিতর দিয়ে, এই যে এখানে ডেনড্রাইটের ভিতর দিয়ে তোমার হচ্ছে প্রেরণ করতেছে পরবর্তী নিউরন, এভাবে একটা থেকে আরেকটায় যাইতে থাকবে, তাই না? ওই কথাবার্তাগুলাই এই জায়গাটায় বলছে। এই যে অসংখ্য নিউরনের সাহায্যে কেন্দ্রমুখী স্নায়ুতে উদ্দীপনা সৃষ্টি হয়। এখন এই যে নিউরন একটা থেকে একটাতে যাচ্ছিল, অসংখ্য নিউরন আছে আমাদের বডিতে, জালের মতো ছড়ানো অবস্থায় আছে। এই অসংখ্য নিউরনের সাহায্যে কেন্দ্রমুখী স্নায়ুতে উদ্দীপনা সৃষ্টি হয়। কেন্দ্রমুখী স্নায়ু বলতে হচ্ছে তোমার যেখান থেকে নিউরনগুলা বিস্তৃত হয়েছে, কেন্দ্রের দিকে ওরা আসতে চাইবে না, সুষুম্না কাণ্ডের দিকে আসতে চাইবে, মানে উদ্দীপনাটা পরিবেশ থেকে নিয়ে তোমার কেন্দ্রের কাছে আসতে চাইবে। কেন্দ্র হচ্ছে তোমার মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই দুইটা। তাহলে কেন্দ্রের কাছে আসতে চাইবে বা সেন্টারে আসবে। তাহলে এই যে কেন্দ্রের কাছে উদ্দীপনাটা নিয়ে আসতেছে, এভাবে অনুভূতিবাহী বা সংবেদী নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, বা আজ্ঞাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে। এই যে তুমি উদ্দীপনাগুলো একটা থেকে একটাতে এভাবে চলে আসতেছে, কোথায় আসতেছে?
কেন্দ্রের কাছে, কেন্দ্র থেকে আবার একটা সিদ্ধান্ত, ওইটা আবার তোমার উদ্দীপনা তৈরি করবে যে এই পেশিগুলা ওইখানে চলে যাবে। তাহলে মোট মিলে হচ্ছে আমাদের এখানে মস্তিষ্কের কথাবার্তা বলা লাগবে, তারপরে হচ্ছে তোমার নিউরন, কারণ তুমি যে এই যে চোখে দেখতেছো, পড়াটা যে মুখে বলতেছো, তারপরে এই উদ্দীপনাটা তোমার ব্রেন পর্যন্ত আনা লাগবে বা কেন্দ্রের কাছে আনা লাগবে। তাহলে ওই কাজটা আবার কে করতেছে? নিউরন করতেছে। তাহলে এইভাবে নিউরন আর মস্তিষ্ক সবকিছুই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের অংশ। মস্তিষ্ক তোমার স্নায়ুতন্ত্রের অংশ, নিউরনগুলোও স্নায়ুতন্ত্রের একক। তাহলে সব মিলে হচ্ছে স্নায়ুতন্ত্র কি করতেছে? পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই কার্যক্রমগুলা মেইনলি হচ্ছে সব মস্তিষ্ক দিয়ে, কারণ সেরিব্রাম থেকে তোমার উদ্দীপনা যাচ্ছে, সেরিব্রাম হচ্ছে উদ্দীপনা প্রেরণের উচ্চতর কেন্দ্র। তাহলে মস্তিষ্কই হচ্ছে মেইনলি এই সবগুলা কাজ করতেছে, তাই না? তাহলে প্রস্তুতি নেওয়ার কার্যক্রমে মস্তিষ্ক হচ্ছে বিশেষ ভূমিকা পালন করতেছে। যে অঙ্গটার কথা বলছো এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। তাহলে বুঝাইতে পারছি সহজ কথাবার্তা। আর সেরিব্রাম কোন জায়গায়, মধ্য মস্তিষ্ক, এগুলো হচ্ছে চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি। তোমার এইখানে প্রশ্নের ভিতরে চিত্র কিন্তু দেওয়া লাগবে না, ব্রেনের যে চিত্রটা অথবা আমি যে চিত্রগুলো আঁকছি ওগুলো তোমার এখানে দেওয়া লাগবে না। বুঝানোর ক্ষেত্রে হচ্ছে এই মানে জিনিসপাতিগুলো আঁকা হয়েছে, এক্সট্রা অনেক কথাবার্তা বলা হয়েছে যেগুলো সবকিছু তোমার এইখানে প্রশ্নের ভিতর বা খাতায় রিপ্রেজেন্ট করা লাগবে না, যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই জন্য এত কথাবার্তা বলা। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।